এবার শাহবাগ থানায় হাতাহাতিতে জড়ালো ছাত্রদল শিবির। প্রধানমন্ত্রী ও জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। পাবনা, কুমিল্লা সহ কয়েক জেলায় উত্তেজনা, সংঘর্ষ। দলের একটা কিন্তু অফিস ছিল, সেটা ভাঙচুর করা হচ্ছে। জ্বালানি সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত। আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ডিজেল চালিত যানবাহনে কিলোমিটারে ভাড়া বাড়ল 11 পয়সা। সরবরাহ বাড়ায় অপেক্ষার সময় কমছে ফিলিং স্টেশন। তেল নেওয়ার সব কমে না, কিন্তু লাইনটা একটু কম। আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে। এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। হামে সন্তানহারা বাবা মার কান্না থামছে না, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে বিশেষ টিকা ক্যাম্পেইন। ঠান্ডা, জ্বর, কাশ, পাতলা পায়খানা, তারপরে নিউমোনিয়া ধরা গেছে। অল্প থেকে নিয়ে আসছি, এখন সুস্থ হয়ে গেছে। 5 দিন আছিল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার শাহবাগ থানায় হাতাহাতিতে জড়ালো ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে ঘটনার সূত্রপাত। সাইবার বুলিংয়ের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা করতে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময় সেখানে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির শুরু হয়। এই ঘটনায় দুপক্ষই নিজের উপর হামলার অভিযোগ তোলেন। এই নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সেখানে যান রমনা জোনের ডিসি মাসুদ আলম। দুপক্ষের উত্তেজনার প্রশমনে কথা বলেন নেতাদের সাথে। পরে থানা প্রাঙ্গণ থেকে নিরাপদে তাদের সরিয়ে দেন। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত ছাত্রকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেয়াল লিখন থেকে বিরত ও সব পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে জড়ালো ছাত্রদল শিবির। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দুটি সংগঠন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মারামারিতে আহত হন বেশ কয়েকজন। ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। মারামারি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বেলা 11টার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পর কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন তারা। ক্যাম্পাসের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগও করেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে রেলগেট এলাকায় বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম, তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গপাঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে। অবস্থান কর্মসূচিতে আজকে ওই 71-এর সেই বর্জিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা সশস্ত্রভাবে এসে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে কিভাবে গুলিবর্ষণ করেছে, কিভাবে ককটেল বিস্ফোরণ করেছে প্রশাসনের সামনে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
পুলিশ জানায় সংঘর্ষ শুরুর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিবিরের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় প্রোগ্রাম ছিল, হঠাৎ করে 11টার সময় তারা প্রোগ্রাম শুরু করে। পাশাপাশি ছাত্র দলের লোকজনও ছিল, এই পক্ষের মধ্যেই সরাসরি হয়েছে। এরপরে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। রংপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বৃহস্পতিবার রাতে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিক্ষোভটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব চত্বর সমাবেশ করে ছাত্রদল। অন্যদিকে নগরীর কারমাইকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে রংপুর মহানগর ছাত্র শিবির তারা চট্টগ্রামে শিবিরের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ জানায়। মিছিলটি খামার মোড়, বিকন মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ি এলাকায় পলিটেকনিক ক্যাম্পাসে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি। শিবিরের সদস্যরা ওই শিক্ষার্থীকে মারধরের বিচার চাইতে অধ্যক্ষের কক্ষে যান। অধ্যক্ষ বিচারের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে বলে জানান, কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে শিবির। এ সময় অধ্যক্ষের কক্ষেই হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। জ্বালানি পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই কমিটির সভাপতিত্ব করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরকার দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নাম সংসদে উপস্থাপন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। বিরোধী দলীয় নেতা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এভাবেই দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সংসদের বিরতিতে ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, আজ যা ঘটল সংসদের ইতিহাসে আর কোনোদিন এমনটা ঘটেনি। বাংলাদেশের সংসদের ইতিহাসে আর কখনো এই ঘটনা ঘটায় যা আজকে ঘটেছে। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজকে জ্বালানি সংকট নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে সকল বিষয় নিয়ে একটি ঐকমত্যের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সংসদকে মন্ত্রী জানান, দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে সেখানে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলো উত্তোলন করে দেশীয় চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে এবং গ্রাম ও শহরে বৈষম্য কমাতে পরীক্ষামূলকভাবে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে বৃহস্পতিবার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় নিশ্চিত করা হবে তাও। জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে, এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। অবশেষে ডিজেল চালিত সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার। কিলোমিটার প্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 11 পয়সা। ফলে এখন থেকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে 2 টাকা 53 পয়সা, আর দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়ালো 2 টাকা 23 পয়সা। এছাড়া ডিটিসিএ এলাকায় এই ভাড়া হবে 2 টাকা 43 পয়সা। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বৃদ্ধির পর বাড়বে পরিবহনের ভাড়া, যা ছিল অনুমিতই। তবে মূল আলোচনা ছিল এই বাড়তি ভাড়ার হার কতটুকু হবে, জনজীবনেই বা এর প্রভাব কতটুকু পড়বে। পরিবহন মালিক পক্ষ থেকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, আর বিআরটি এর প্রস্তাব ছিল 22 পয়সা। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়বে 11 পয়সা। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিইনি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে আগের মতোই 8 এবং 10 টাকা। বাড়তি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত ভাড়া থাকবে আগের মতোই। আর রেল ও নৌপথের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তবে তেলের দাম কমলে আবারও এই ভাড়া সমন্বয় করা হবে জানিয়েছেন মন্ত্রী। আমরা এখন যেটা বিবেচনা নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নৌয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে। এসি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি এখনো, এ নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে অপেক্ষা কিছুটা কমেছে। 10 থেকে 20 ঘন্টার অপেক্ষা কমে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। কোনো কোনো পাম্পে আরও কম সময়ে তেল পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পাচ্ছে জ্বালানি। তারপরেও স্বাভাবিক অবস্থায় না ফেরায় নাজেহাল গ্রাহক। তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। হ্যাঁ, চাহিদা মতো বলতে আপনার যে যা চাই ওইটাই দেওয়া হচ্ছে। গাড়ি যখন টান দেয় মনে করেন 6টা 5টা এরকম গাড়ি টানতেছে, সময় লাগছে 1 ঘন্টা লাগছে। এখনো 40% ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। আজকে সকালে আসছি, এখন পর্যন্ত এখান থেকে একটু আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখনো দেখেন তেলের সামনে আসতে পারিনি।
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 5 জন মারা গেছেন প্রতিদিন। গড়ে 5 জনের মৃত্যু হচ্ছে প্রতিদিন। কোনো না কোনো হাসপাতালে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। চিকিৎসকরা বলছেন সংক্রামক এই রোগ প্রতিরোধে আক্রান্তকে আলাদা রাখা জরুরি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, শয্যা সংকটের কথা বলে কোনো রোগীকে অন্য হাসপাতালে পাঠানো যাবে না, প্রয়োজনে শয্যার ব্যবস্থা করতে হবে। হামের উপসর্গ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় 8 মাসের নাফিসকে, কিন্তু বাঁচানো গেল না আদরের সন্তানকে। স্বজনরা জানান, নাফিসের শারীরিক অবস্থা ভালোই ছিল, দুপুরের দিকে হঠাৎ অবস্থার অবনতি হয়। ভালোই ছিল, এখন সকালবেলা অসুস্থ ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে। ডাক্তার দেখছে একদম কিচ্ছা রয়েছে, কিছু নিয়ে না এমন ব্লাড আইতেছে। আমি আর ওষুধ লেগে দিয়েছি, ওষুধ লেগে গেছি। নাফিসের জন্য দরকার ছিল ভেন্টিলেশন সাপোর্ট। চিকিৎসক জানালেন, তাৎক্ষণিকভাবে তাকে সেই সেবা দেয়া সম্ভব হয়নি। এই বাচ্চাটার ম্যানেজমেন্ট হওয়া উচিত ছিল ওনাকে অবশ্যই ভেন্টিলেটর সাপোর্টে ঢোকানো। আমাদের হাসপাতালে আসলে সত্যি কথা বলতে ওনাদেরকে জানানো হয়েছে, তো আমাদের আসলে ভেন্টিলেটর মেশিন চালানোর মতো কোনো দক্ষ ডাক্তারও নেই, প্লাস আমাদের 6 বছর নিচে কোনো ভেন্টিলেটর সাপোর্টও নেই। হামের উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড়, যাদের বেশিরভাগই শিশু। অনেকে আসছেন চিকিৎসা নিতে, অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতেও। আজকে ভর্তি করছি, এখন ওর অবস্থা একটু খারাপ, ওর শ্বাসকষ্ট হচ্ছে। আমরা আজকে বরিশাল থেকে আসছি, সেখানে ভর্তি হয়েছি। ঠান্ডা, জ্বর, কাশ, পাতলা পায়খানা, তারপরে নিউমোনিয়া ধরা গেছে চাঁদপুরে। নিউমোনিয়া হয়েছে, তার রক্তে ইনফেকশন হয়েছে, কানে ইনফেকশন হয়েছে, এখন আবার কালকে থেকে পক্স উঠতেছে। হাসপাতালে আসার পর থেকে এখন একটু সুস্থ আছে আল্লাহর মধ্যে। চিকিৎসক বলছেন, সংক্রমণ রোধে পরিবারের কেউ আক্রান্ত হলে তাকে আলাদা রাখা উচিত। যখনই কোনো বাচ্চার উচ্চমাত্রার জ্বর আসছে, তখনই বাচ্চাটিকে হাম, আপনি চিন্তা করুন এটা হাম হতে পারে, হয়ে তাকে আপনি আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে ফেলুন, যেন বাচ্চাটি ছড়াতে না পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চাটিকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, তাকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পানি, সেগুলো খাওয়ান, তার পুষ্টি এবং তার জেনারেল ওয়েলবিংয়ের দিকে লক্ষ্য রাখুন। এদিকে হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমএ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকের পর জানানো হয়, এর ফলে ডিএমপি ও ওয়াসার সেবার আওতায় আসবে পূর্বাচল। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় যুক্ত হবে। এছাড়া সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার খসড়া মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় কেমিক্যাল মিশ্রিত 3,360 কেজি অপরিপক্ক আম জব্দের পর নষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শুইলপুর এলাকা থেকে আম জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন খবরে অভিযান চালানো হয়। ঢাকাগামী একটি পিকআপ থেকে 168 ক্যারেটে 3,360 কেজি আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়ি বাঁধ সড়কে নষ্ট করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণে রেকর্ড করেছে ভোটার উপস্থিতি। নাগরিক অধিকার আদায়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন 92.59% ভোটার। রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মোট 152টি আসনে ভোট গৃহীত হয়েছে। তবে দিনব্যাপী নানা স্থানে দেখা যায় বিক্ষিপ্ত সংঘর্ষ আর সহিংসতা। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় তৃণমূল কর্মীদের সাথে সংঘর্ষ হয় বিজেপি, বামফ্রন্ট এবং নতুন দল এজেইউপির সমর্থকদের সাথে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ, সন্ত্রাসী হামলা চালিয়ে নির্বাচনের প্রভাব ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ জানিয়ে বলেন, ক্ষমতায় আসতে কারচুপির চেষ্টা করছে বিজেপি। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 29 এপ্রিল আর ভোট গণনা হবে 4 মে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।